হ্যালো, আমি তন্ময়, তোমাদের তন্ময় স্যার। আজকে আহ, তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব মূলত যারা মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ 2026-এর তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল আমাদের ফেব্রুয়ারি মাসে। আমাদের এই যে 2027 সালের যে মাধ্যমিক পরীক্ষা, সেই আগত মাধ্যমিক পরীক্ষার রোড ম্যাপ আমরা কি করে তৈরি করব। অর্থাৎ এই পরীক্ষার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি কি করে নেব এবং সঠিকভাবে সঠিক দিশায় প্রস্তুতিটা নিতে গেলে একটা মাধ্যমিক পরীক্ষার্থী যে সিরিয়াস মাধ্যমিক ক্যান্ডিডেট, তার কিভাবে নেওয়া উচিত প্রস্তুতিটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সে কথা বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যেটা, আমি আজকে মূলত আহ, শুধুমাত্র কোনো স্পেসিফিক একটা সাবজেক্ট নিয়ে বলবো না। কারণ আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, মাধ্যমিক হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের কাছে। মানে যখন তুমি মাধ্যমিক স্তরের পড়াশোনা করছো, সেখানে কিন্তু তোমার যে 7খানা সাবজেক্ট তোমাকে পড়াশোনা করতে হচ্ছে, সেই 7টা সাবজেক্টই ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাকেই তোমায় গুরুত্ব সহকারে সেটার প্রতি প্রথম থেকেই ফোকাস করা উচিত। আগে বুঝতে হবে আমার নিজের স্ট্রেংথ কোনটা এবং নিজের উইকনেস কোনটা। এমনটা নয় বা এমন সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যে 7টা সাবজেক্টই তুমি সমস্তটা ভালো করে পারবে। কারো হতে পারে যে ধরো আর্টসের যে সাবজেক্টগুলো, তার হয়তো স্ট্রেংথ, সে আর্টসের সাবজেক্ট ভালো পারে বা সে তার মুখস্থ বিদ্যাটাও ভালো বেশ, তার হয়তো জিওগ্রাফি স্ট্রং আছে, হিস্ট্রি স্ট্রং আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো ক্ষেত্রে তোমার সায়েন্স গ্রুপটা খুব স্ট্রং, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথের পোর্শনটা খুব ভালো। আবার অনেকে এরকম থাকে যে তাদের 7টা সাবজেক্টই ইকুয়ালি তারা গুরুত্ব দিয়ে পড়াশোনা করে। তো এখানে মাধ্যমিক স্তরে কিন্তু অনেকের ক্ষেত্রে, যারা আমি বললাম যে অনেকের সায়েন্সের পোর্শন ভালো লাগে, অনেকের ক্ষেত্রে আর্টসের যে সেগমেন্টটা আছে সেইটাও ভালো লাগে। কিন্তু তোমাকে যখন তুমি মাধ্যমিক স্তরের একজন শিক্ষার্থী, সেখানে কিন্তু তোমাকে কোনো সাবজেক্টকে অবজ্ঞা করলে চলবে না। আমার শুধু ম্যাথ ভালো লাগে, তাই জন্য আমি সারাক্ষণ ধরে ম্যাথটা নিয়ে কন্টিনিউ করতে থাকলাম। সারাক্ষণ আমার ম্যাথ ভালো লাগছে, এই বই সেই বই, আমি আমার টেক্সট বই সলভ করার পরে আমার সময় থাকছে আমি এবিটি এর টেস্ট পেপার বা আমাদের গভর্নমেন্ট থেকে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা ইস্যু করা হয় ওটাও করে নিলাম। আদার্স আরও যা সমস্ত মানে বাজার চলতি যে সমস্ত প্রশ্ন বিচিত্রাগুলো আছে সেগুলোও সলভ করে ফেললাম। শুধু একটা সাবজেক্টকে নিয়েই সেই মানে একটা ভিসকাস সাইকেলের মতো সেখানের মধ্যেই ঘুরে যাচ্ছি। সেই ভুলটা কিন্তু করলে আমাদের একেবারেই চলবে না এবং এই বিষয়ে প্রথম থেকে কিন্তু সচেতন হতে হবে। হ্যাঁ, তোমার কোনো সাবজেক্টের প্রতি আলাদা আকর্ষণ থাকতেই পারে, তুমি কোনো সাবজেক্টকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে করতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে একটা সাবজেক্টকে আমি অধিক গুরুত্ব দিতে গিয়ে অন্য সাবজেক্টগুলোকে কিন্তু অবজ্ঞা করব। তোমাকে এটা বুঝতে হবে, তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু ইতিহাসও তোমাকে 100 নম্বরে দিতে হচ্ছে, বাংলাও 100 নম্বরে, এবং সেই সঙ্গে অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টগুলোও কিন্তু 100 নম্বরে। মানে 90 নম্বরের তো তোমাকে রিটেন এক্সাম হচ্ছে, 10 নম্বরের প্রজেক্ট থাকছে। তো আমি টোটাল 100ই ভাবছি, মানে কারণ এক্সামটা তো তোমার স্কোর কার্ডে তো আউট অফ 100-এর মধ্যে তুমি কতটুকু স্কোর করছো সেটাই তো তোমাকে সেখানে উল্লেখ করা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো বাজারে তুমি যে কোনো সাবজেক্টেরই বলো না কেন, কারণ আমাদের আপ টু 8 মোটামুটি বেশিরভাগ বই কিন্তু গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়, মানে সরকার থেকেই দেওয়া হয়। 9-10-এর ক্ষেত্রে আমাদের, বিশেষ করে আমি ক্লাস 10 নিয়ে বলছি, এখন 10-এর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো, ক্লাস 10-এর বিষয়ের মধ্যে। তো সেখানে কিন্তু আমাদের যে বইগুলো মানে বাজারে অনেক, যে কোনো একটা সাবজেক্টের অনেক বই আছে, তো আমরা কোন বই করব সেটা পরের ব্যাপার। আমার কারো মনে হতে পারে যে আমার এই প্রকাশনীর বই ভালো লাগে, কারো মনে হতে পারে আমার এই প্রকাশনীর বই ভালো লাগে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বা তুমি যে যার সংশ্লিষ্ট শিক্ষক বা স্কুল থেকে যে সমস্ত বইগুলো দিচ্ছে বা স্কুলের বুক লিস্টের মধ্যে যে বইগুলো থাকছে, সেটা নিয়ে তো তোমরা জানোই, এখন অলরেডি 3 মাস অতিক্রান্ত, তো এই নিয়ে আর কোনো কথা বলার অবকাশ নেই। প্রথমত বুঝতে হবে যে আমার কাছে এই বইয়ের এই পোর্শনটা ভালো, আমি আবার একটা কি করছি, আমি একটা অন্য একটা বই কিনে নিলাম, যে আমার এই বইটা মনে হচ্ছে যে ওই আমার বন্ধুর কাছে ওই বইটা আছে, তো আমি এই বইটা এই পোর্শনটা যেন আমার ভালো লাগছে, আর এরকম করে 3-4টে বই কিনে নিলাম। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় একেবারেই উচিত নয়। কারণ প্রত্যেকটা বইয়েরই এমন কিছু পোর্শন আছে যেটা কিনা খুবই ভালো, আবার এমন কিছু পোর্শন আছে যেগুলো কিন্তু তোমার মনে হতে পারে যে অতটা ভালো করে হয়তো লেখা নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে প্রয়োজনে এখন
আহ, একটা তুমি যে কোনো টেক্সট বই রাখো এবং তার সাথে প্রয়োজনে অনুযায়ী তুমি তার যে কোনো রেফারেন্স বই নিতে পারো। কিন্তু এর মানে এই না যে আমি বাজার চলতি যতগুলো টেক্সট বই আছে 3-4টে করে কিনে নিলাম। কারণ তোমাকে প্রথমত বুঝতে হবে, তুমি যখন জ্ঞান আহরণ করছো, তুমি যখন পড়াশোনা করছো, তুমি হতেই পারে যে এই বই থেকে এইটুখানি পড়লাম, ওই বই থেকে ওইটুখানি করলাম, কিন্তু যখন তুমি পরীক্ষা দিতে যাবে আলটিমেট তুমি সারা বছর কতটুকু পড়াশোনা করেছো তার প্রতিফলন কিন্তু তোমার ওই পরীক্ষার কেন্দ্রে, যেদিন তোমার মাধ্যমিক পরীক্ষা থাকবে ওই সংশ্লিষ্ট বিষয়ে, সেখানে কিন্তু তোমার ফুটে উঠবে। তো সেখানে তুমি যদি ওই দিন তার আগে যেটা তোমার রিভিশন করার প্রয়োজন আছে সেটা যদি তুমি ঠিক মতো করে রিভিশনটা না করতে পারো, হ্যাঁ তোমার হতেই পারে প্রস্তুতি খুব ভালো, কিন্তু তার আগের দিনে রাতে বা সকালে তোমাকে কিন্তু ওই যে টপিকগুলো অন্তত একবার করে তোমাকে ছুঁয়ে যেতেই হবে। সেটা না হলে কিন্তু হয় না, মানে অন্তত পক্ষে সেরকমভাবে একটা খুব ফাস্ট একটা রিভিশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে। মানে এমন না যে তুমি চ্যাপ্টার ওয়াইজ পুরো ধরে ধরে করে যাচ্ছ, কিন্তু কোন কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো তোমাকে চোখ বোলানোর প্রয়োজন আছে সেগুলো তো করতে হয়। তো সেক্ষেত্রে তুমি এই পোর্শনটা এই বই থেকে করেছিলে, ওই পোর্শনটা ওই বই থেকে করেছিলে, এইভাবে কিন্তু সেই জিনিসটা তখন খুব জোর মানে খুব ঘেঁটে যায়। যখন তুমি কোনো হয়তো তোমার টিউশন টিচারের কাছে বা সেখানে হয়তো একটা বা দুটো চ্যাপ্টারের হয়তো টেস্ট দিচ্ছ, সেক্ষেত্রে তোমার মনে হতে পারে যে যা আমি এই বই থেকে এটা করেছিলাম, এই বই থেকে এটা করেছিলাম, সেটা খুব উপকারে লেগেছে। কিন্তু আমার মনে হয় যে এরকম ভাবে একাধিক বই ইউজ করার চাইতে যে কোনো একটা বই তোমরা ইউজ করবে, যেটা মনে হবে যে ভালো, বা স্কুলের যে স্যারেরা আছেন বা তোমার যে টিউশন টিচার আছে তার থেকে তুমি সেই বিষয়ে একটা সাজেশন নিতে পারো যে স্যার আমি কোন বইটা নেব। সেই বইটাকেই কিন্তু বারবার করে রিভিশন করো। তুমি 10খানা বই নিলে সেইটাকে একবার করেও ঠিক করে পড়তে পারলে না, তার চাইতে একখানা বইকে নিয়ে সেটাকেই 10বার করে রিভিশন করাটা মনে হয় বেশি ভালো হবে। অনেক জায়গাতেই কিন্তু অনেক বইয়েরই অনেক খামতি থেকে যায়, ঠিক আছে, আবার তো সেইগুলোকে নিয়ে ভেবে লাভ নেই। তোমার কাছে যেটা আছে জানবে সেটাই তোমার অস্ত্র, ঠিক আছে, সেই অস্ত্রটাতেই এমন শান দিতে থাকো যাতে সেটাকেই তুমি ঠিক মতো করে তৈরি করতে পারো। তাই কেন বারবার করে এই টেক্সট বইয়ের কথা বলছি, মাধ্যমিকে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের কিন্তু টেক্সট বুকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অনেকে কি করে টেক্সট বুকটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে বারবার করে কিন্তু বিভিন্ন রেফারেন্স বইটাকেই কিন্তু ফলো করতে থাকে। তো তোমাকে এটা বুঝতে হবে যে টেক্সট বইটাকে আগে খুঁটিয়ে পড়ো, তারপরে তুমি কোনো কোনো অংশ যেখানে মনে হচ্ছে যে টেক্সট বুকে সেই জায়গাগুলো তোমার ক্লিয়ার হচ্ছে না, বা ওখানে বিভিন্ন স্কুলের বা প্রশ্নগুলো ওখানে সংকলনগুলো যেহেতু থাকে, বা কিরকম প্রশ্নের কিরকম উত্তর একটা হওয়া দরকার আদর্শ, সেখানে তুমি সেই বিষয়টাকে একটা জাস্ট দেখতে পারো। কিন্তু তার মানে এই না যে সারাক্ষণ আমি ওই রেফারেন্স বই নিয়েই পড়ে থাকবো। তাতে করে কি হবে, যে কোনো বিষয়ের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু তোমার তৈরি হবে না। আগে ভালো করে যে কোনো বইয়ের টেক্সট বুকটাকে ভালো করে পড়ো, আবার রিভিশন করো টেক্সট বইটাকে, টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। সেক্ষেত্রে তোমার কি হবে, কনফিডেন্স লেভেল অনেক বাড়বে, এবং তারপরে তুমি যখন রেফারেন্স বইগুলো দেখবে তখন কিন্তু তোমার সেই কনসেপ্ট যেহেতু মানে বেসিক কনসেপ্ট ফান্ডামেন্টাল যে কনসেপ্ট সেটা যেহেতু ক্লিয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার পড়াটা তৈরি করাটা বা চ্যাপ্টারের প্রতি সেই ডেপথ তৈরি হওয়াটা কিন্তু খুব মানে সহজ হয়ে যায়, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে আমাদের যে সরকারি যে বইটা আছে ওই বই থেকে যদি আমরা বারবার করে প্র্যাকটিস করতে থাকি, বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে যদি আমরা দেখি যে সেই বিষয়গুলো থেকে যে প্রশ্নগুলো এসছে, হয়তো কিছু নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে বা কিছু মানে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলো হয়তো চেঞ্জ করে দেওয়া আছে, কিন্তু ওভারঅল অঙ্কের কিন্তু স্ট্রাকচার মোটামুটি সেম আছে। মানে সেক্ষেত্রে যদি কেউ টেক্সট বইয়ের প্রত্যেকটা অঙ্ক, আমি কিন্তু প্রত্যেকটা বলতে শুধুমাত্র কোনো কোষে দেখি স্পেসিফিকভাবে বলছি না, কোষে দেখি প্লাস যে প্রয়োগের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ যেগুলো আছে সেগুলো, যেমন যেগুলো আনসলভ আছে সেগুলো নিজেকে সলভ করতে হবে, সেগুলোও করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টেক্সট বইটাকে যদি খুব ভালো করে কেউ রিভিশন করে প্রত্যেকটা অঙ্ক, সেক্ষেত্রে কিন্তু খুব তার ভালো একটা প্রিপারেশন তৈরি হতে পারে। এবং তোমরা যদি টেক্সট বইটাকে ভালো করে সলভ করো, সেক্ষেত্রে কিন্তু যেগুলো টেস্ট পেপার বার হয় আমাদের মাধ্যমিকের আগে বা বিভিন্ন প্রশ্ন বিচিত্রা যেগুলো প্রকাশনী সংস্থাগুলো বার করে, সেখানে দেখবে বেশিরভাগটাই তুমি কিন্তু পাচ্ছ। হ্যাঁ হতে পারে 5% 10% হয়তো একটা পেজে আটকাচ্ছে, কিন্তু যখন তুমি দেখবে যে 5টা বা 7টা পেজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার তখন অনেকটাই কনফিডেন্স লেভেলটাও অনেক বেড়ে যাবে, মনে হবে যে হ্যাঁ আমি পারবো। কারণ তখন দেখবে যখন 10টার মতো পেজ হয়ে যাচ্ছে, তুমি দেখবে রিপিটেড কোশ্চেন থাকছে সেখানে। তুমি দেখছো যে তোমার হয়তো একটা পেজ করতে গিয়ে 30% কোশ্চেন তুমি আগের যে পেজগুলো সেখান থেকে পাচ্ছ। তো তোমার তখন বুঝতে পারবে যে আমার প্রিপারেশন লেভেলটা কিন্তু বেশ তৈরি হয়েছে। তো আগে তোমার কিন্তু এখন তোমার টেক্সট বইটাকে ভালো করে দেখা উচিত। তার সাথে সাথে যে 2026 সালের যে মাধ্যমিক
পরীক্ষাটা হয়ে গেল, তাদের পুরানো যে টেস্ট পেপার বা গভর্নমেন্টের যে টেস্ট পেপার সেগুলোকে তোমরা জোগাড় করো। সেই জোগাড় করে সেগুলো থেকে তোমার যে যে চ্যাপ্টার হয়েছে এখনো পর্যন্ত মোটামুটি ফার্স্ট সামেটিভের যে চ্যাপ্টারগুলো সেগুলো সিলেবাস হয়ে যাওয়াটা উচিত, কারণ ফার্স্ট সামেটিভ এক্সাম অলরেডি চলছে। তো সেই চ্যাপ্টারগুলো থেকে যে যতটুকু প্রশ্ন তোমার মধ্যে আসছে, মানে যেগুলো মনে হচ্ছে যে এগুলো এর মধ্যে থেকে এসছে, সেগুলো তুমি করতে পারো এবং সেইগুলো কিন্তু অনায়াসেই সলভ করে রাখলে তোমার পুরোপুরি একটা প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা একটা তৈরি হবে। এবং এটা খুব জরুরি যে কোনো পরীক্ষার আগে, তুমি শুধুমাত্র মাধ্যমিক নয়, তুমি যে কোনো সর্বভারতীয় পরীক্ষা হোক, যে কোনো চাকরির পরীক্ষা হোক, তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাকে কিন্তু ভালো করে ফলো করাটা কিন্তু খুব জরুরি। তাতে করে তুমি তবেই যেখানে তুমি যে পরীক্ষাটায় বসছো সেই পরীক্ষাটার প্রশ্নপত্র কেমন হয়, কোন স্ট্যান্ডার্ডে হয়, বা তোমার প্রিপারেশনটা কোন লেভেলে, সেটা কিন্তু তবেই বুঝতে পারবে। তাই এখন কিন্তু যারা কিনা এইরকম নোট ভিত্তিক পড়াশোনার প্রতি বেশি ঝোঁক, বা যাদের এরকম ব্যাপার যে আমাদের স্যার শুধুমাত্র এই কটা করিয়ে দেবেন বা এই জিনিসগুলো করে গেলেই আমাদের হয়ে যাবে, তাদেরকে বলছি হয়তো এতে করে তোমরা একটা ভালো নাম্বার হয়তো পেয়ে যেতে পারো, হয়তো ভালো স্কোরও করতে পারো, কিন্তু বিষয়ভিত্তিক যদি ডেপথ না তৈরি হয়, কনসেপ্ট যদি না ক্লিয়ার হয়, এবং সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যদি টেক্সট বই ভালো করে না পড়ো, পরবর্তীতে যদি তোমরা তখন দেখবে কিন্তু পদে পদে তোমাদের বাধা সৃষ্টি হচ্ছে। তাই যেমন তুমি ধরো যে কোনো সর্বভারতীয় যে পরীক্ষাগুলো আছে, যেমন আমি নিট যদি বলি, যেই বলি, নিটের ক্ষেত্রে তোমাদের কি করানো হয়, সেখানে কিন্তু বেসিক যে এনসিআরটির বই, সেখানে কিন্তু অন্য কোনো নোটস না। অনেকেই দেখবে তারা ইন্টারভিউ দিচ্ছে, তাদের ভালো করে শুনবে যে তারা কিন্তু শুধুমাত্র নিটের যে বই, মানে নিটের প্রিপারেশনের জন্য যে এনসিআরটির বই, প্রত্যেকটা কিন্তু লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে, লাইনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে। এবং এটাই কিন্তু কাঙ্ক্ষিত, যে তুমি যতক্ষণ না টেক্সট বই ভালো করে পড়াশোনা করবে, শুধুমাত্র নোটস পড়ে কিন্তু কিছু হবে না। তুমি প্রত্যেকটা, এবার টেক্সট বই রিভিশন করার বা পড়ারও তো কিন্তু অনেকগুলো লেয়ার আছে। তুমি একটা চ্যাপ্টার একবারে পড়ছো, পড়েই কিন্তু তুমি সমস্তটা বুঝে যাবে না। তুমি যখন লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার পড়ছো, যখন হরমোনটা পড়ছো, যখন তুমি চলন পড়ছো উদ্ভিদের, বা যখন তুমি মানে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রটা পড়ছো, তুমি একবারেই সবটা বুঝে যাবে না। হয়তো কিছু কিছু তোমার কাছে আবছা হয়ে থাকবে, কিছু কিছু কনসেপ্ট হয়তো সুপারফিশিয়াল হয়ে থাকবে। সেক্ষেত্রে কিন্তু তুমি যখন ওটা দ্বিতীয়বার পড়বে, দেখবে আরো কিছুটা ক্লিয়ার হবে। তৃতীয়বার পড়বে, ওরকম করে যতবার পড়বে না, তখন তোমাকে যখন তুমি কোনো প্রশ্নের উত্তর করতে যাবে এবিটি এর টেস্ট পেপার থেকে বা যে কোনো টেস্ট পেপার থেকে, সেখানে দেখবে সেই প্রশ্নটা পড়ার সাথে সাথেই তোমার কোন পেজের কোন পোর্শনটায় উত্তরটা আছে, সেটা কিন্তু তোমার খুব ভালো করে একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ঠিক আছে? আর তো এইভাবে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আমার মনে হয় নেওয়া উচিত, এবং টেক্সট বইটাকে কখনোই অবজ্ঞা করা উচিত নয়। কমপ্লিট সিলেবাস যেটা আছে, সেই টেক্সট বই, সেই সিলেবাস ধরে করো। কারণ রেফারেন্স বইতে প্রিপারেশন নেওয়া ভালো, কিন্তু রেফারেন্স বইতে অনেক সিলেবাস বহির্ভূত বিষয় দেওয়া থাকে। এতে করে কি হয়, তোমার ফোকাসটা সরে যায়, যে তুমি বোঝো না যে কোনটা তোমার পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষার জন্য কতটুকু। অ্যাকচুয়ালি তুমি ধরো যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক পড়ছো, তো আমরা মাধ্যমিক স্তরে যে হরমোনের যতটুকু পড়ছি, উচ্চ মাধ্যমিক স্তরে সেইটুকু নেই, তার চাইতে আরো অ্যাডভান্স লেভেলে আছে। ঠিক আছে? কোনো একজন স্যার হয়তো তোমার ক্লাস নিতে গিয়ে মানে যার হয়তো সেই জ্ঞানের পরিধিটা আর বা তার ব্যাপ্তিটা অনেক বেশি, ঠিক আছে, তিনি হয়তো স্নায়ুতন্ত্র নিয়ে পড়াতে গিয়ে, হরমোন নিয়ে পড়াতে গিয়ে আরো হয়তো তার ইনডেপথ কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছেন। এবার তুমি যখন সেই ইনফরমেশনগুলো পড়তে গিয়ে দেখছো যে হ্যাঁ এইটা আমার বইতে তো নেই, তার মানে তুমি ভাবছো সেই বইটাকে তুমি জাজ করতে শুরু করে দিচ্ছ। তা কিন্তু নয়, তিনি হয়তো পড়ানোর সময় এক্সট্রা কিছু ইনফরমেশন তোমায় ইনপুট করতে চাইছেন, কিন্তু তার মানে এই না যে তোমার বইতে যেগুলো দেয়া আছে সেগুলো কোনো কাজের নয়, শুধুমাত্র যেগুলো তোমার বইতে দেয়া নেই সেগুলোই, রেফারেন্স বইতে যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র ইম্পর্টেন্ট, তা কিন্তু নয়। তোমাকে টেক্সট বইটাকে ভালো করে পড়তে হবে। এটুকুই বলার ছিল। আবার এই নিয়ে আমি পরবর্তীতে কথা হবে। আজকে এই পর্যন্ত।